মানে খণ্ডিতে একটা প্রস্তর মূর্তি ছিল, তাতে চণ্ডীর একটা অবয়ব ছিল। সেই মূর্তিটা হঠাৎ করে 10-15 বছর আগে চুরি হয়ে গেল। এটা হচ্ছে 52 খণ্ডের এক খণ্ড, মা দুর্গা, মানে মাথার কেস, মানে মাথার চুলগুলো এখানে পড়েছিল। যদি একটু যদি বেলা হয় তাহলে সাপ শুয়ে থাকে একটা। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল বোলপুরের জামবনি বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে চলেছি একটি অপূর্ব সুন্দর মন্দিরময় গ্রাম দর্শন করতে। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে এর আগে বেশ কয়েকটি মন্দিরময় গ্রাম দর্শন করেছেন। তার মধ্যে বীরভূমেরই বেশ কয়েকটি গ্রাম রয়েছে, যেমন নানুর, এছাড়াও রয়েছে গনপুর, ঘুরিষ্যা প্রভৃতি। এবং অতি সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের দুমকা জেলার অন্তর্গত মলুটি গ্রামটি, মন্দিরময় মলুটি গ্রামটি দর্শন করিয়েছি। সেখানে বহু প্রাচীন বজ্রযানী বৌদ্ধ তন্ত্র সাধকদের আরাধ্যা দেবী পাণ্ডরা, যাকে তারা বর্তমানে এখন সবাই মা মল্লিকা নামে পরিচিতি লাভ করেছে, রাজা বাজ বসন্ত রায়ের বংশধর কিভাবে সেই মন্দির প্রতিষ্ঠা করেছেন, এবং আরও প্রচুর প্রচুর মন্দির রয়েছে সেই গ্রামে। সেই সমস্ত নিয়ে এর আগে ভিডিও পেয়ে যাবেন আপনারা। এখনও যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজ চলেছি বোলপুরের আরেকটি, বোলপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বীরভূম জেলার আরেকটি অপূর্ব সুন্দর মন্দিরময় গ্রাম দর্শন করতে। সেই গ্রামের নাম হলো ইতন্ডা। বোলপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বীরভূম জেলার সীমানায় এক প্রত্যন্ত গ্রাম এই ইতন্ডা। ইতন্ডা নামটি অনেকে বলেন ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়ারই একটা অপভ্রংশ। এই গ্রামটি শুধু মন্দিরময় গ্রাম হিসেবেই পরিচিত নয়, এর পেছনে একটা অনেক বড় ইতিহাস রয়েছে। সেই ইতিহাস আর একদিন খুব সেই ইতিহাস নিয়ে আরেকটি আলাদাভাবে ভিডিও করব। আর আজকে আপনাদের এই মন্দিরের ইতিহাস, এই সমস্ত নিয়ে কথা বলবো। প্রায় 150 থেকে 200 বছর আগে অজয় নদ যখন এই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত, ইতন্ডার পাশ দিয়ে, তখন কিন্তু এই স্থানটি ইতন্ডা নীল চাষের জন্য খুবই সমৃদ্ধ ছিল। পরবর্তীকালে বর্গী হামলারও এক ইতিহাস আছে এই ইতন্ডাতে, সেই সমস্ত বিষয়ে বলবো। তবে চলুন এই ইতন্ডার মন্দিরগুলো আজ আমরা দর্শন করে নেব। চলে এসেছি আমরা বৃষ্টি ভেজা একটা স্নিগ্ধ দিনে এই ইতন্ডার মন্দিরগুলো দর্শন করতে। এবং বাস থেকে নেমেই যেটা প্রথমে চোখে পড়ল, মন্ডা তৈরি হচ্ছে গ্রামের একেবারে ঢোকার মুখের যে মিষ্টির দোকান বেশ কয়েকটি আছে, তার মধ্যে একটিতে মন্ডা প্রস্তুত হচ্ছে। মন্ডা কিন্তু বাংলার সর্বাধিক প্রাচীন মিষ্টান্ন বলা যায়। এই মন্ডা কিভাবে পাক দিয়ে সুন্দর করে প্রস্তুত হচ্ছে দেখুন। এই মন্ডা কিন্তু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ভগবানকে ভোগ নিবেদন করার জন্য প্রথমে কিন্তু গ্রামবাসীরা এই মন্ডা দিয়েই পুজো করে থাকেন। এটি বহু প্রাচীন মিষ্টি এবং ভীষণ নিষ্ঠার সঙ্গে এই মিষ্টি কিন্তু প্রস্তুত করা হয়। এখন আমরা ধীরে ধীরে গ্রামের ভেতর দিকটায় প্রবেশ করব। এখান থেকে টোটো নিয়েও যাওয়া যায় গ্রামের ভেতরে, তবে আমরা হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে চলেছিলাম। নমস্কার, আমি দেবশ্রী। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি বীরভূমের একটি প্রত্যন্ত গ্রাম ইতন্ডাতে। যদিও এখন এই গ্রামকে প্রত্যন্ত বললেও একসময় কিন্তু বেশ ব্যবসা বাণিজ্যের জন্য উন্নত ছিল এই গ্রাম। তবে এই গ্রামে আরেকটি বিশেষত্ব হচ্ছে, যে কারণে এই গ্রামটিতে এখন আসা, সেটি হচ্ছে এই গ্রামটিও মন্দিরময়। এর আগে আমরা মলুটি গ্রামকে দেখিয়েছি, মন্দিরময় মলুটি গ্রামকে। বীরভূমের এটিও কিন্তু একটি মন্দিরময় গ্রাম। এই গ্রামেও রয়েছে প্রচুর মন্দির, যদিও বেশ কিছু মন্দির ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই মন্দিরের টেরাকোটার কাজ
পঙ্খের কাজ দেখলে সত্যি বিস্মিত হতে হয়। তবে আসুন আমার সঙ্গে ঘুরে দেখবেন এই মন্দিরময় গ্রাম ইতন্ডা। গ্রামটির অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তাই মন্দির দর্শন করানোর আগে এই গ্রামটির আশেপাশের যে অপূর্ব সুন্দর প্রকৃতি, বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে এই সবুজ আরও বেশি করে গাঢ় সবুজ হয়েছে। দেখতেই পাচ্ছেন খড় কীভাবে স্তূপাকৃতি করে রাখা হয়েছে এবং প্রকৃত একটি গ্রাম্য পরিবেশ যেরূপ হয়, যেই পরিবেশ দেখার জন্য আমাদের মতো শহুরে মানুষের চোখ সত্যি তৃষ্ণার্ত থাকে, সেই রকম অপূর্ব সুন্দর একটি গ্রাম ইতন্ডা। আর কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম একেবারে মন্দিরগুলো যেখানে শুরু হচ্ছে সেইখানে। দেখতেই পাচ্ছেন একটি অপূর্ব সুন্দর রেখো দেউল আকৃতির মন্দির। এটি প্রথম মন্দির, শিব মন্দির, এবং পরপর 3টি শিব মন্দির ছিল। মধ্যের যে মন্দিরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর প্রথম দেউল মন্দিরটিকে সংস্কার করা হয়েছে। মাঝের মন্দিরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং ভিতরে শুধুমাত্র শিবলিঙ্গটি এখনো রয়েছে। আর এটি হলো সেই অদ্ভুত সুন্দর টেরাকোটার কারুকাজ সমৃদ্ধ পঞ্চরত্ন শিব মন্দিরটি। এই হলো পঞ্চরত্ন শিব মন্দিরটির প্রতিষ্ঠা ফলক। প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় 1235 বঙ্গাব্দ অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে রাসানন্দ সাধুকা নামক স্থানীয় এক ব্যক্তি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সমগ্র মন্দিরটি জুড়ে অপূর্ব সুন্দর টেরাকোটার অলঙ্করণ রয়েছে। মন্দিরটি অল্প উচ্চতা বিশিষ্ট একটি ভিত্তিবেদির উপর স্থাপিত পঞ্চরত্ন শৈলীর দক্ষিণমুখী মন্দির। এই মন্দিরটির গর্ভগৃহে ঢোকার একটি মাত্র দরজা রয়েছে, যার উপরে অপূর্ব সুন্দর রাম সীতা সিংহাসনে উপবিষ্ট এমন অলঙ্করণ রয়েছে টেরাকোটার। এখানে দেখা যাচ্ছে কথোপকথনরত নারী মূর্তি। সমগ্র রাম দরবারকে অপূর্ব সুন্দর টেরাকোটার অলঙ্করণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কৌণিক ভাস্কর্যকে বলা হয় ইয়ালি। এই হলো দ্বারপাল, যে দ্বার রক্ষী বা দ্বারপালদের অলঙ্করণ এটি। দেখতেই পাচ্ছেন মন্দিরটির অবস্থা খুব একটা ভালো নয়। স্থানে স্থানে এই অপূর্ব সুন্দর টেরাকোটার অলঙ্করণগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের অলঙ্করণ আবার তৈরি করা যথেষ্টই সম্ভব নয়। যতবারই এই ধরনের মন্দির সংস্কার করা হচ্ছে, এই টেরাকোটার অলঙ্করণগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। গ্রামটিতে প্রচুর মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলো কিছু কিছু সংস্কার হয়েছে, কিছু কিছু সেই প্রাচীনত্ব নিয়েই রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি রেখো দেউল আকৃতির শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই শিব মন্দির, তারপরে আরেকটি একেবারে ভগ্ন দশায় রয়েছে সেই আরেকটি শিব মন্দির, এবং তৃতীয় যে শিব মন্দিরটি আছে সেটি কিন্তু প্রাচীনত্বের সেই নিদর্শন, সেই চিহ্ন বহন করেই রয়েছে এই পঞ্চরত্ন শিব মন্দিরটি। আমরা শিব মন্দিরটিকে খুব কাছ থেকে দেখাবো। শিব মন্দিরটি পঞ্চরত্ন, কারণ 5টি রত্ন রয়েছে, চারিদিকে 4টি এবং মাঝখানে একটি, এবং অপূর্ব সুন্দর শিব মন্দির। একটি প্রতিষ্ঠা ফলক রয়েছে শিব মন্দিরটিতে। 1750 খ্রিস্টাব্দের রাসানন্দ সাধুকা সেই ব্যক্তি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে ফলকে উল্লেখ করা আছে। একটি প্রবেশপথ মন্দিরটিতে, এবং প্রবেশপথের উপরে অপূর্ব সুন্দর একটি রাম সীতার যে দরবার সেটি রয়েছে, রামচন্দ্র সীতা দেবী, এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি হনুমানজি
এবং ছাতা হাতে যে রাম দরবার, সম্পূর্ণ রাম দরবারটিকে অপূর্ব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এছাড়াও বিষ্ণুর অবতারদের দেখানো হচ্ছে, মৎস্য অবতার, কুর্ম, এখানে নৃসিংহ অবতার, প্রহ্লাদকে নিয়ে বামন অবতার, এইভাবে। এবং কর্নারে একেবারে কৌণিক যে শিল্পকর্ম, ইয়ালি বলা হয় একে, তো সেই শিল্পকর্মও রয়েছে অপূর্ব সুন্দর। এই পাশে দেখুন ফুলের যে নকশা, সেই নকশাও অপূর্ব সুন্দর নকশা। এই যে কাজগুলো আছে এখানে কিন্তু দেবী যে ভগবতী তার বিভিন্ন অবতার রয়েছে। এখানে আমরা দেখেছি দেবী কালী, দেবী ত্রিপুরা সুন্দরী, বামা কালী, এ ধরনের সব মায়ের রূপ আছে। এবং তার উপর দিকে রয়েছে কিন্তু কৃষ্ণের যে বাল্যলীলা, সেই সমস্ত ভাস্কর্য রয়েছে। এবং এখানে সৈন্যরা রয়েছে, সেই সময় সবই টেরাকোটার শিল্পকর্মে এ ধরনের এভাবেই হতো। একেবারে মন্দিরের উপরে, প্রবেশদ্বারের উপরে একটা অপূর্ব সুন্দর শিল্পকর্ম থাকতো, রাম দরবার, কখনো শিব পার্বতী, এবং তার চারিদিকে এভাবে কৃষ্ণের, নারায়ণের অবতার এবং মা ভগবতীর অবতার, কৌণিক শিল্পকার্য। তো এভাবেই এই মন্দিরটিও এ ধরনের অপূর্ব টেরাকোটার অলঙ্করণে সৃষ্টি। নকশাও অপূর্ব সুন্দর নকশা। এই কাজ আর হয়তো হবে না, কারণ যতবারই এই ধরনের মন্দিরকে সংস্কার করা হয়, এই কাজগুলোকে ফিরিয়ে আনা যায় না। তো ভয় করে মন্দির সংস্কার হোক, সেটাও মনে হয় যে হওয়া খুব প্রয়োজন, কিন্তু এ ধরনের কাজকে আবার ফিরে আনা যায় না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পাশেই একটি মন্দির খুব সুন্দর করে সংস্কার হয়েছে, কিন্তু কাজগুলো আর নেই। তো সেই জন্যই যদি এই কাজকে কিছুটা অন্তত বজায় রেখে এই মন্দিরগুলোকে সংস্কার করা যায়, খুব ভালো হয়। তো এই হচ্ছে এই শিব মন্দির। এক একটি মন্দিরকে বেশ কিছুটা সময় নিয়েই আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এর আগেও এসেছি এবং যতবারই এ ধরনের টেরাকোটা মন্দিরগুলোকে বেশ কয়েক বছর পর পর গিয়ে আমি দেখেছি, আগের থেকে কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এবং এই যে অলঙ্করণগুলো, এই যে টেরাকোটার অপূর্ব নিদর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই সমস্ত হয়তো আর বেশ কয়েক বছর পরে গেলে আরও ভগ্নদশা হয়ে যাবে এবং এগুলো কতদিন থাকবে ঠিক বলা যায় না। তাই যতটা পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, এবং এটাও একটা ডকুমেন্টেড হয়ে রয়ে যাবে যে এ ধরনের মন্দির, কারণ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের নানা জায়গায় এ ধরনের মন্দির সংস্কার হওয়ার পরে আরেক রূপ নেয় অথবা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এর মাঝামাঝি খুব কমই হয়েছে যে আগের শিল্পকর্মগুলোকে ঠিক তেমনভাবে আবার পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সময়ের শিল্পীরা কত নিখুঁতভাবে এই ধরনের কাজকে ফুটিয়ে তুলেছে, এবং তারা অনেক ক্ষেত্রেই তাদের নাম পাওয়া যায় না। কখনো কখনো দেখা গেছে আমরা কালনার মন্দির দেখাতে গিয়ে বলেছি সেখানে মাকুড়া সোনামুখী শিল্পীরা কাজ করেছেন, এবং আরও বিভিন্ন জায়গার শিল্পীরা এই সমস্ত অপূর্ব সুন্দর টেরাকোটা বা অন্যান্য ধরনের যে মন্দির গাত্রের কাজ হয়েছে তার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের নাম সব ক্ষেত্রে পাওয়া যায় না।
চলে এসেছি ইতন্ডা গ্রামেরই আরেকটি অপূর্ব সুন্দর মন্দিরে। মন্দিরটি মূলত বিষ্ণু মন্দির, যদিও এখন মন্দিরটির খুবই ভগ্ন দশা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই মন্দিরটির মধ্যে বসে রয়েছি। এখানে বর্তমানে শালগ্রাম শিলা পূজিত হন। এই সাধুকা পরিবার, আমরা কিছুক্ষণ আগে যে পঞ্চরত্ন শিব মন্দিরটি দেখলাম, সেই তার যে প্রতিষ্ঠাতা রাসানন্দ সাধুকা, সেই সাধুকা এবং এই পরিবারের পদবী এখন সাধু ব্যবহার করেন। এই সাধুকা থেকে সাধু কিভাবে হয়ে গেল সেটি খুব স্পষ্ট নয়, তবে সেই পরিবারেরই কিন্তু কোনো এক মহিলা, তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং তারপর তার ইচ্ছে হয় এ ধরনের একটি বিষ্ণু মন্দির বা নারায়ণ মন্দির তিনি তৈরি করবেন। এবং মন্দিরটির যে স্থাপত্য রীতি, সেই স্থাপত্য রীতি কিন্তু খুবই অপূর্ব সুন্দর। দূর থেকে দেখলে মনে হয় কোনো এক প্রাচীন জমিদার বাড়ি। সেই বাড়ি আমরাও প্রথমে যখন এসেছিলাম হঠাৎ করে এটি যে একটি মন্দির ঠাউর করতে পারিনি ঠিক, কিন্তু মন্দিরের চূড়ায় যে চক্র আছে, নারায়ণ মন্দিরের চূড়ায় যেমন থাকে, সেই চক্র দেখেই বোঝা গেল যে এটি মন্দির এবং এটি নারায়ণ মন্দির। দোতলা মন্দিরটি, থাম দিয়ে এবং সামনে ত্রিখিলান দরজা আছে। দোতলায় কিন্তু ছিল সেই শালগ্রাম শিলা পূজিত হতো, কিন্তু বর্তমানে যেহেতু মন্দিরটির খুবই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, সেই জন্য এখন একতলায় নিয়ে আসা হয়েছে সেই শালগ্রাম শিলা। আমরা যে সময় এসেছি এখন ভগবান বিশ্রামে আছেন, সেই কারণ আপনাদের সেই শিলাটি দর্শন করাতে পারছি না। কিন্তু মন্দিরটি আপনারা দেখুন, এই ধরনের মন্দির খুব একটা দেখতে পাওয়া যায় না। আর এই মন্দিরটিতে আমি একটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। এর ভেতরে খুব সুন্দর পঙ্খের কাজ আছে। এমন সুন্দর পঙ্খের কাজ খুব কমই দেখা যায়। আমরা বাংলার প্রচুর মন্দিরে পঙ্খের কাজ দেখেছি, কিন্তু এই ধরনের পঙ্খের কাজ কিন্তু খুবই অপূর্ব সুন্দর পঙ্খের কাজগুলো। তো আসুন দেখে নেবেন পুরো মন্দিরটাকে এবং দেখবেন সে অপূর্ব সুন্দর কারুকার্য। পঞ্চরত্ন শিব মন্দির এবং এই অদ্ভুত সুন্দর নারায়ণ মন্দিরটির প্রতিষ্ঠাতা রাসানন্দ সাধুকার পরিবারের এক ব্যক্তি আমাদের সাথে কথা বলেছেন। শুনেনি তিনি এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে কি বলছেন। আমার নাম প্রদ্যুৎ কুমার সাধু। সাধু, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কি ওনার এই যে রাসানন্দ সাধুকা ওনাদেরই বংশধর? আমি 13তম। আচ্ছা, তো ওই সাধুকা থেকে আপনারা সাধু হয়ে, মানে এটা ঠিক বলতে পারবো না কি কারণ। আমরাও সেটা বহু চেষ্টা করছি কিভাবে এটা নষ্ট হবে। সাধুকা, হ্যাঁ, কিন্তু আপনারা বর্তমানে সাধু ব্যবহার করেন। সাধু কি জন্য হয়েছে বলতে পারবো না। এই মন্দিরগুলো কি আপনাদের পূর্বপুরুষরাই? আমাদের পূর্বপুরুষরা করেছেন, রাসানন্দ সাধু করে গিয়েছেন। তো এই মন্দিরটাও কি রাসানন্দ সাধু? এটা রাসানন্দ সাধু করে গিয়েছেন। আচ্ছা, এই মন্দিরটা কি বিষ্ণু মন্দির? বিষ্ণু মন্দির, শালগ্রাম শিলায় বিষ্ণু পূজা হয়। এখনো পূজা হয়? হ্যাঁ, এখন প্রত্যেক দিনই পূজা হয়। কত বছর হলো? প্রায় 200 বছরের কাছাকাছি, 195 হলো। এই মন্দিরটা এত অপূর্ব কাজ, এটা সেরকম ভাবে সংস্কার কেন হচ্ছে না? বা সংস্কার করতে গেলে এখানকার যে করিবর্গার কাজ আমরা নিজেরা করতে গেলে হয়তো ভেঙে পড়ে যাবে। আমরা চেষ্টা চালাচ্ছি কোনোভাবে যদি কিছু গভর্নমেন্ট থেকে কিছু অ্যাপিল করেছিলেন না? অ্যাপিল একটা করেছি, আবার এই ইদানিং আবার একটা করব। এবং এটা একবার বিডিও, এসডিও, ডিএম, প্রপার সিএম পর্যন্ত যাব, এরকম একটা চিন্তা ভাবনা করেছি। দোতলা বিষ্ণু মন্দির তো মনে হয় খুব রেয়ার, নেই বললেই চলে। মানে যদি ধরুন সংস্কার হলো, কিন্তু বলা হলো যে বর্তমান যা সংস্কার হচ্ছে, যেমন আপনাদের সামনেই যে মন্দিরটা সংস্কার হচ্ছে, এ ধরনের সংস্কার কি আপনারা চাইছেন? না না না, সে হলো তো আমরা নিজেরাই ওই যেটা শিব মন্দির দেখলেন, ওটা আমরা খানিকটা সিমেন্ট দিয়ে করে দিতে পারতাম, কিন্তু আমরা সিমেন্ট লাগাতে চাইছি না। মানে আপনারা চাইছেন যে প্রাচীন যে কাজটা আছে সেটা আরো 100 বছর থাকুক।
সেই কাজটাকে একেবারে রেখে সে ধরনের কারিগর, দক্ষ কারিগর দিয়ে সেটা যদি বাকিটুকু যেটুকু ভেঙে গেছে সেই জায়গাগুলোকে ঠিকঠাক করে সেই মন্দিরটা যেমন ছিল সেই রূপ কিছুটা অন্তত ফিরিয়ে আনা কিছুটা, যায়। হ্যাঁ এটাই চাইছি আমরা। কি মানে এই মন্দিরের কি আছে, কত বছর বয়স এই মন্দির? 195-96 হয়ে গেল, 1250 সাল হয়েছে, বাংলা 1250। হঠাৎ করে এই মন্দির, বিষ্ণু মন্দির এরকম তৈরি করলেন, এর পেছনে কোনো কম্পোনেন্ট ইতিহাস আছে? আমি দাদুর কাছে যেটা শুনেছিলাম, কোনো আমাদের পূর্বপুরুষের কোনো এক মহিলা বৃন্দাবন গিয়েছিলেন, বৃন্দাবন থেকে ফেরার পর স্বপ্নাদেশ বা স্বপ্ন দেখে এই ধরনের একটা করার চিন্তা ভাবনা করেন। ওর দাদাকে বলে যে এটা এ ধরনের একটা করে দাও না, তখন রাসানন্দ সাধু উদ্যোগ নিয়ে এটা করেন। এই মন্দির দেখলে অনেকটা মনে হয় প্রাচীন কোনো জমিদার বাড়ি। সাধারণত মন্দিরের আকৃতি এইরকম স্টাইলে থাকে না, তো এই রকম করার কেন কারণ? সেটাও ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। মানে বিষ্ণু আপনাদের কি যিনি প্রতিষ্ঠিত দেবতা আছেন এখানে, এনাকে কি আপনাদের মানে বাড়ির কুলদেবতাকে, মানে এই সাধু খা বা সাধু পরিবারের কুলদেবতা? কুলদেবতা এরাই, ইনি। আচ্ছা, এই সাধু ফ্যামিলির কটা মন্দির এখানে আছে? দুটি, এই একটা পাশে, হ্যাঁ শিব মন্দির আর এটা। আপনাদের গ্রামের কোনো প্রধান উৎসব, যে উৎসবে এই গ্রাম মানে সবচেয়ে প্রধান উৎসব? প্রধান দুর্গাপুজো ছাড়া আর অন্য কিছু নেই। আপনাদের গ্রামের গ্রাম দেবী বলে কেউ আছে? গ্রাম দেবী বলে না, বহির দেবী একজন আছেন, কেশবাই চণ্ডী, গ্রামের বাইরে আছেন। কেশবাই তলার যে এই অবস্থা, কেশবাইকে নিয়ে কিছু কাহিনী কি আপনি বলতে পারেন? যে পরবর্তীকালে এই মন্দির একেবারেই প্রায় একদম শেষ হয়ে যাচ্ছে। রেস্টোর হলে ভালো হয়, কিন্তু জমিদারের নামে এখনো পূজা হয়, জমিদারের নামে। এখানকার জমিদার রসানন্দ সাধু না, এখানকার জমিদার বর্ধমানের মহারাজা যারা ছিলেন, তার রজস্থান যারা ছিলেন তারা। একটা আক্রমণ আপনাদের এখানে হয়েছিল এবং তার আগে ভীষণ এই গ্রাম বাণিজ্যর জন্য প্রচণ্ড উন্নত ছিল, এবং সেই বর্গী আক্রমণের বিষয়ে কিভাবে বর্গী আক্রমণের ফলে কতটা ক্ষতি হয়েছে এই গ্রামের, এই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? আমরা সামান্য একটু যেটা শুনেছি, কেশবাই চণ্ডী যেটা এখন যে মূর্তিটা আছে, ওই মূর্তিটা নতুনভাবে তৈরি করা হয়েছে, পুরনো মূর্তি চুরি হয়ে গিয়েছে। সেটা কার আমলে, কালা পাহাড়ের আমলে নাকি? চুরি যেটা হয়েছে বছর 10-15 হলো চুরি হয়েছে। তার আগে যেটা ছিল মানে খণ্ডিত একটা প্রস্তর মূর্তি ছিল, তাতে চণ্ডীর একটা অবয়ব ছিল। সেই মূর্তিটা হঠাৎ করে 10-15 বছর আগে চুরি হয়ে গেল। তারই অনুকৃতি একটা ওখানে। বর্গী হামলায় এই গ্রামের কতটা ক্ষতি হয়েছিল এবং সেই সময়ের কিছু যারা আপনাদের পূর্বপুরুষের কাছ থেকে কতটা ক্ষতি হয়েছিল বলতে পারবো না, কিন্তু তখনকার দিনে বর্গী হামলা রুখবার জন্য প্রত্যেকেরই ঘর, তখনকার দিনে যে সমস্ত ইটের বাড়ি ছিল তাদের একটা করে আন্ডারগ্রাউন্ড ছিল। যেমন শিব মন্দিরের সামনে যে বাড়িটা দেখলাম, ওখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে, এবং প্রত্যেকটা পুরনো বাড়িতেই আন্ডারগ্রাউন্ড আছে। কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে? কানেক্ট না, নিচে মানে বর্গী আক্রমণ হলেও তারা নিচে আন্ডারগ্রাউন্ড, যাতে মানে সাময়িকভাবে এলে না বোঝে যে বাড়িতে কেউ নেই। আর একটা হচ্ছে গড়পাড়া জঙ্গল বলে একটি আছে আমাদের গ্রামের পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে। ওখানে নাকি পাঠান যা বলা হয় তারা থাকতেন, তারাই বর্গীদেরকে প্রতিহত করার জন্য তখনকার দিনে গুলতি টুলতি এইসব যেগুলো ছিল এবং তলোয়ার নিয়ে তারা খানিকটা রক্ষণাবেক্ষণ করত। এবার আমরা মন্দিরের একটু ভেতরের দিকের কারুকার্যগুলো দেখে নেব। দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর এই কাজ, পঙ্খের কাজ, এবং আরও যেটা উল্লেখযোগ্য বিভিন্ন রং দেওয়া হয়েছে এখানে, তার ফলে এক একটা কাজ এক এক রকম সৌন্দর্য নিয়ে প্রকাশ পেয়েছে। এই কাজগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এর আগেও যখন এসেছিলাম তার চাইতে এখন এসে যে দেখছি তা কিন্তু আরও কিছুটা নষ্ট হয়েছে এ ধরনের কাজ, যা কিন্তু পুনর্নির্মাণ করলে কতটা ঠিক এই রকমভাবে ফিরিয়ে আনা যাবে তা সত্যিই বলা যায় না। কড়িবর্গার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, স্থানে স্থানে নষ্ট হয়েছে বিভিন্ন জায়গায়।
উপরে অর্থাৎ মন্দিরের দোতলায় যাওয়া সিঁড়ি, যেখানে আগে শালগ্রাম শিলা পূজিত হতো। কড়িবর্গার মধ্যে এ ধরনের ফাটল হয়েছে, সুতরাং দ্বিতলে আর যাওয়া সম্ভব হয় না, সেই কারণে একতলাতেই সেবা পুজো হয়। অপর পাশেও এই ধরনের আরেকটি সিঁড়ি রয়েছে, যেখান দিয়ে উপরের দিকে অর্থাৎ দ্বিতলে যাওয়া যায়, কিন্তু বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে উপরে আর যাওয়া যায় না। এই থামগুলো কিন্তু কারুকার্যময় ছিল, কিন্তু বর্তমানে এবং দেখাই যাচ্ছে কিছুটা সিমেন্টও প্রয়োগ করা হয়েছে এখানে, ফলে সেই কাজ আর নেই। বর্তমানে সবই ধ্বংস হয়েছে, যেটুকু রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্রামের বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য, গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে করতে। এরপরে আমরা দেখে নেব একটি জোড় বাংলা কালী মন্দির, সেটিও টেরাকোটার অদ্ভুত সুন্দর কারুকার্যময়। আর এই প্রকৃতি তো দেখতেই পাচ্ছেন, আর এই হলো মন্দিরটি। এই স্থানটি থেকে মন্দিরের গঠন শৈলী খুব সুন্দর করে বোঝা যাবে। এটি হলো জোড় বাংলা রীতির মন্দির। দুটি দোচালা, যে দোচালাকে একসাথে করে যে স্থাপত্য রীতি, তাকেই বলা হয় জোড় বাংলা। মন্দিরের গর্ভগৃহে মাতৃমূর্তি আমরা দর্শন করব। মা কালী পূজিতা হন এই মন্দিরে। এই হলো মায়ের প্রতিমা। মায়ের করকমলে যে মিষ্টান্নটি রয়েছে তাকে আপনারা হয়তো চিনতে পাচ্ছেন। আমি দেখিয়েছিলাম গ্রামে ঢোকার আগে মন্ডা তৈরি হচ্ছে মায়ের হাতে, কিন্তু সেই মন্ডাই রয়েছে। চলে এসেছি ইতন্ডার আরেকটি অপূর্ব সুন্দর মন্দিরে। এই মন্দিরটি মা কালীর মন্দির। মন্দিরটি জোড় বাংলা রীতির মন্দির। এই স্থানটা, এই জায়গাটা আসতে বোঝা যায় জোড় বাংলা রীতি। একচালা দুটি, দোচালা দুটি মন্দির জুড়ে এই যে রীতি, এটাকে বলা হয় জোড় বাংলা রীতি। এই মন্দিরটি জোড় বাংলা রীতির এবং অপূর্ব সুন্দর। এখানেও টেরাকোটার অলঙ্করণ দেখা যায়। আমি কাছ থেকে আপনাদের ছবিগুলো দেখাবো। এখানে খুবই সুন্দর যে মৃত্যুলতার কাজ, এই ত্রিখিলান যে প্রবেশ পথ তার দুধারে মৃত্যুলতার কাজ আছে, এবং এখানেও কিন্তু কৃষ্ণের বিষ্ণুর যে অবতার আছে সেই অবতারের ভাস্কর্য রয়েছে, এবং আরও অপূর্ব সুন্দর সমস্ত কাজ রয়েছে। কৌণিক যে রীতির নকশা সেটিও দারুণ। তো এই হচ্ছে পুরো মন্দিরটি। আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই মন্দিরের কাজগুলো দেখাবো, তবে দেখে নিন। এই যে কৌণিক ভাস্কর্য, এটিতেও কিন্তু বিভিন্ন কাহিনী, যেমন রথে আহরণ করে আছেন সূর্যদেব এবং রয়েছেন হনুমানজি। আরেকটি কৌণিক ভাস্কর্যে সীতা, রাবণ যে সীতা মাতাকে হরণ করছে সেটি, এবং এছাড়াও রয়েছে আরও বেশ কিছু অসাধারণ কাজ আপনারা দেখতেই পাচ্ছেন। সমগ্র মন্দিরটির মধ্যে যে কাজ আছে সেই কাজগুলোও কিন্তু অর্থবহ, প্রত্যেকটি টেরাকোটা কাজ অর্থবহ। এই মৃত্যুলতার কাজ দেখছেন, এই মৃত্যুলতাও কিন্তু অবশ্যই অর্থবহ। একজন অপরজনকে হত্যা করছে এবং তার উপরে আবার তাকে আরেকজন হত্যা করছে। এই যে মৃত্যুর যে একটা চেন, এর থেকে কাউরি মুক্তি নেই, এ ধরনের একটি বার্তা। প্রত্যেকটি এই যে ভাস্কর্য, তার মধ্যে কিন্তু একটা মেসেজ আছে, একটা বার্তা রয়েছে সেখানে। প্রত্যেকটি কিন্তু কোনো কাহিনীকে অবলম্বন করে, রামায়ণ, মহাভারত প্রভৃতি মাইথোলজির থেকে উঠে আসা বিভিন্ন কাহিনী, এবং এই যে থামের নকশাগুলো দেখছেন সেই নকশাগুলো
কি অপূর্ব সুন্দর, কতটা ডিটেলস এবং কতটা নিখুঁতভাবে এগুলো বানানো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো কিন্তু বাংলার গর্ব, আর সংস্কারের ফল দেখতে পাচ্ছেন এই থামটিতে কিন্তু কোনো কারুকার্য আর নেই। আর তারই পাশে এই যে থামগুলো দেখুন কতটা কারুকার্যময় এবং কিভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো একটা সময় হয়তো সবকটি মন্দিরই প্রায় একটা একটা করে ধ্বংস হয়ে যাবে এবং আর থাকবে না একটা সময় গিয়ে। এই মন্দিরগুলোর সাথে সাথে কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ইতিহাস এই মন্দির গাত্রে যা ভাস্কর্য হিসেবে প্রকাশ পেয়েছে, আমাদের ইতিহাস, এর সাথে সাথে কিন্তু এই ইতিহাসও নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মন্দিরগুলো যদি পুনর্নির্মাণ করা হয় তাহলে একটু প্রয়াস করা উচিত যে এর যে মন্দির গাত্রের যে কারুকার্য তা যেন পুরোপুরি নষ্ট হওয়ার আগেই সেটাকে পুনর্নির্মাণ করা যায় এবং নির্মাণ যেন এই মন্দিরের যেভাবে তৈরি হয়েছে তাকে একেবারে আপাদ মস্তক পরিবর্তন না হয়ে যায় তার। হ্যাঁ, বোঝা যায় যে সেই ধরনের শিল্পীরা যারা এই মন্দির তৈরি করেছেন তারা হয়তো অনেকেই নেই, কিন্তু কিছুটা তো ফিরিয়ে আনা সম্ভব হয়। আর পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগেই যদি কিছু করা সম্ভব হয় তাহলে খুব ভালো হয়। আপনাদের কাদের কাদের মনে হয় যে এই ধরনের মন্দিরগুলো নিয়ে সত্যি ভাবা দরকার, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত পেলে আমি বুঝতে পারবো যে আপনারাও ইচ্ছুক এ ধরনের মন্দির যেন পুরোপুরি বাংলার বুক থেকে হারিয়ে না যায়, তার কারণে আপনারাও সচেষ্ট হচ্ছেন। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আমার কথায় কারা সমর্থন করছেন আমিও জানতে পারবো। শুধু সমর্থন নয়, আপনাদের যে কোনো মতামতই আমাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন। রয়েছি মন্দিরময় অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইতন্ডা গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের যে পরিবেশ। আরেকটু বাদেই গোধূলি সময় চলে আসবে। আমরা রয়েছি ইতন্ডাতে এবং এইবার যাচ্ছি ইতন্ডার একটি বিশেষ মন্দিরে। সেই মন্দিরটি অর্থাৎ সেই মন্দিরটি যে দেবীর নামে উৎসর্গীকৃত, ইতন্ডার তিনি গ্রাম দেবী বলা যেতে পারে, সেই মা কেশবাইয়ের মন্দিরে। তবে ওই মন্দিরটি কিন্তু একটু অদ্ভুত। মন্দিরটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং একটি সুবৃহৎ পাকুড় গাছ মন্দিরটিকে প্রায় গ্রাস করেছে। আপনারা আর একটু বাদেই দেখতে পাবেন সেই অপূর্ব দৃশ্য। বলছি অপূর্ব ঠিকই, কিন্তু একটি খুবই সুন্দর টেরাকোটার কারুকাজ করা যে মন্দির, সেই মন্দিরটি একেবারে ধ্বংস হয়ে গেছে এবং একটি গাছ মূলত তাকে গ্রাস করে নিয়েছে। একটি অন্যরকম দৃশ্য তৈরি করলেও মন্দিরটি কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং সেই কেশবাইয়ের যে মূর্তি সেটিও এখন আর নেই, সেটিও কিছু বছর আগে চুরি হয়ে গেছে। তবে চলুন আমরা দেখে নিই সেই কেশবাই তলা।
আমরা প্রায় চলে এসেছি কেশবাড়ি তলার কাছাকাছি। চলে এসেছি ইতন্ডা গ্রামের গ্রাম দেবী মা কেশবাইয়ের মন্দিরে। এই যে মন্দির কতটা আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে পেছনে এই যে বড় একটি গাছ আছে, এর গাছটি মূলত এই মন্দিরটিকে গ্রাস করে নিয়েছে। তো এটি হচ্ছে মা কেশবাইয়ের মন্দির। একটা সময় অপূর্ব সুন্দর টেরাকোটার কারুকার্য করা মন্দির ছিল। এখন বহু বছর ধরে এই গাছটি ক্রমাগতভাবে এই মন্দিরটিকে গ্রাস করতে করতে এখন আর প্রায় নেই। আসল কথা, প্রকৃতির এটাই খেলা। ঈশ্বর মানে প্রকৃতি তো ঈশ্বরেরই সৃষ্টি, তো তারই মর্জি মতো এই মন্দিরকে গ্রাস করে নিয়েছে এই গাছটি। এখনো পর্যন্ত এনাকে কিন্তু গ্রাম দেবী রূপেই পূজা করেন এই গ্রামের প্রত্যেকটি মানুষ। এনার নাম দেবী কেশবাই। এনাদের মতে, গ্রামবাসীদের মতে, দেবীর কেশ সেখানে পড়েছিল এবং 51 পীঠের অন্যতম বলে ওনারা মনে করেন। পীঠ বা উপপীঠ বলে গ্রামবাসী এই মন্দিরটিকে মনে করে থাকেন। তবে এখানে গ্রামবাসীদের মান্যতা অনুযায়ী এখানে দেবীর কেশ অর্থাৎ চুল যে কেশ, সেই কেশ এখানে পড়েছিল। তার থেকেই কেশবাই মাতা চণ্ডীর ধ্যানে এই দেবীকে পুজো করা হয়। এখনও প্রত্যহ পুজো পান দেবী। এছাড়া এখানে দুর্গা পুজোর সময় যে দুর্গা প্রতিমা, সেই প্রতিমাকেও এখানেই আনা হয়। আগে এই সামনের পুকুরটিতে দুর্গা প্রতিমাকে বিসর্জন দেওয়া হতো, এখন অন্যত্র দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটি প্রতিমা কিন্তু দেবীর সামনে আনা হয়। তাদের মান্যতা অনুযায়ী গ্রামে কলেরার প্রবেশ দেবী আটকিয়েছিলেন। এ ধরনের নানা রকম মান্যতা আছে। আসুন শুনে নিই আমরা গ্রামেরই যারা এখনের বাসিন্দা আছেন তাদের মুখ থেকে। তবে দেখে নেবেন এই অপূর্ব সুন্দর একটি স্থান। ইতন্ডা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। সবটাই আপনারা দর্শন করুন, থাকুন আমার সাথে। এখন মাতার প্রাকৃতিক একটি মন্দির হয়ে গেছে বলতে পারেন। সম্পূর্ণ গাছের শেকড় দিয়ে মন্দিরটি আবৃত। এরও এক অদ্ভুত অপূর্ব অন্যরকম সৌন্দর্য। যদিও প্রাচীন টেরাকোটা মন্দিরটি বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য আক্ষেপ হয়, কিন্তু এর সৌন্দর্য যেন অন্যরকম। গ্রাম দেবী হয়তো তিনি প্রকৃতির মাঝখানেই থাকতে চেয়েছেন, হয়তো তিনি কোনো মন্দিরে আবদ্ধ হতে চাননি। সবই মায়ের মর্জি। সেই টেরাকোটার কিছু ধ্বংসাবশেষ রয়েছে। শিকড়ের মাঝে মাঝে ইটগুলো উকি মারছে। কেশবাই তলা সম্বন্ধে একটু বলো না, কি ইতিহাস আছে? এটা ইতিহাস ধরুন আগেকার যুগের কথা, তো আমি সবটা বলতে পারবো, তবে যেটুকু শুনেছি সেইটুকু বলতে পারবো। 52 খণ্ডের এক খণ্ড মা দুর্গা, মানে মাথার কেশ, মানে মাথার চুলগুলো এখানে কঙ্কালতলা, তারপর বক্রেশ্বর তলা, বক্রেশ্বর ফুলরাই তলা, এগুলো যেমন তারাপীঠ, হেনাতেনা সব পীঠগুলো হয়েছে, সেই পীঠের এক পীঠ এটা। হ্যাঁ, তার বেশি আমি আর কিছু জানি না। কিন্তু
আপনাদের গ্রামে এই মন্দিরকে ঘিরে মানে এই মন্দির সম্বন্ধে যে ইনি কি গ্রাম দেবী? হ্যাঁ, গ্রাম দেবী। ইনি কি? এটা কেশবাগী মাতা, কেশবাগী চণ্ডী মাতা। উনি গ্রাম দেবী? হ্যাঁ, গ্রাম দেবী। প্রত্যেক দিনই নিত্যসভা হয়। তারপর আপনার ওই এই পয়লা বৈশাখ হোম হবে। আচ্ছা, কোন কোন সময় এখানে প্রধান উৎসব কি হয়? এখানে রথের মেলা। রথের মেলা। আর এখানে দুর্গাপুজোর সময়? আর দুর্গাপুজোর সময় একাদশীর দিন ঠাকুর বিসর্জন হয় এখানে। এখানে কোথায় হয় দুর্গা? এই যে এই পুকুরটা হতো, এখন আর এই পুকুর হয় না, কোনো চলে যায় গ্রামের ভিতরে। আচ্ছা, তো দুর্গা ঠাকুর এনে আগে যখন আমি এসেছিলাম আপনারা বলেছিলেন দুর্গা ঠাকুর এনে এখানে এই সামনে রাখা হয়, সেই বিষয়টা একটু বলুন। এই ডাঙাটা গোটাটাই ঠাকুর থাকে, 4টে ঠাকুর আছে, 4টে ঠাকুরই থাকে লাইন দিয়ে। 4টে ঠাকুর এখানে মায়ের এই কেশবাড়ি তলার সামনে আসে? হ্যাঁ, 4টি আছে। এবার এখানে খেলাধুলো, নাচ গান অনেক কিছু হয়। এই বিগ্রহ কোথায় যে সেটাও ঠিক বলতে পারবো না, তবে ওই 52 খণ্ডের এক খণ্ড এটাই জানি, এইটুকু শুনেছি। আচ্ছা, তবে এখানে অনেক কিছু বাচ্চাদের মাথায় ঘাটা হলে এই মৃত্তিকে লিজে লাগিয়ে দিলে ছেলেদের মাথায় ঘা ভালো হয়, অনেক কিছু হয়। আচ্ছা, এটা কি গ্রামের বাইরে দেবীর ইয়ে করা? গ্রামের বাইরে এমনি একটা আছে, আর ওদিকে গ্রামের বাইরে আছে দুলোমা। আচ্ছা, বুঝলেন? তো শুনেছি নাকি যে যখন কলেরা হয়েছিল আমাদের এই এলাকায়, তখন আমাদের এই মা আর ওই দুলোমা দুজনে লড়াই করছিলেন, কলেরাকে গ্রাম ঢুকতে দেয়নি। এইটুকু ইতিহাস জানা আছে বা শুনেছি। ঠিক আছে। আপনারা কি এখানে পুজো দিতে আসেন? হ্যাঁ। আচ্ছা, কে পুজো করে এখানে? এখানে আপনার ওই শিবদাস চক্রবর্তী। আচ্ছা, পুরোহিত রয়েছে। আচ্ছা, মন্দির কে তৈরি করেছিলেন জানেন না? না। আপনার কি নাম? আমার নাম অনিল মাঝি। অনিল মাঝি। দিতে পারলে পুজো দিতে যে দেরি করে বাপুনটা তাহলে দুপুরাগুলো লম্বা হয়ে শুয়ে থাকে। আচ্ছা, সাপ? সাপ। আচ্ছা, ওখানে পুজো দিতে একটু যদি বেলা হয় তাহলে সাপ শুয়ে থাকে একটা পুজো দিতে। হ্যাঁ, প্রত্যেকদিন সব হয়, কোনোদিন বাদ যায় না, তবু যদি কোনো বেলা হয়ে যায় গেল। কটার সময় পুজো হয় এখানে? এখানে পুজো মোটামুটি 10টার এই থেকে 9টা থেকে 10টার মধ্যে। কি সাপ থাকে ওটা? গোবর। গোপ্রো? সাদা সাপ। আবার পুজো দিলে চলে যায়? আবার হাত তালি দিতে হবে, বলতে স্যার আবার বুঝতে পারছি বেলা হয়েছে তো, ঠাকুর মশাই এসে বলবে বেলা হয়েছে আমি বুঝতে পারছি তো, তা দু ছাড় হাতটা পুড়ে দেবে। আজ পর্যন্ত সেই গোখরো সাপ কারোর কোনো ক্ষতি না করে? না না ডরে থাকে যদি? ওই আগে যখন মামুন ছিল, এখন তো মামুনের ছেলের সঙ্গে মামুন, একটা বয়স্ক মামুন ছিল, সে মরে গেছে। তা যদি বেলা হতো, বেলা 12টা হতো, তা ওই যে এটা রয়েছে রুমটা, ওইখানটাতে মা শুয়ে থাকতো। দিয়ে বলতো এরকম করে যে সরো মা সরো, আমি বুঝতেই পারছি বেলা হয়ে গিয়েছে, তা আমাকে দুপুরটা ছাড়ো, নাহলে তোমার পুজো করবো কী করে। দিয়ে ওই তখন সরে যেত। দিয়ে ওই দেখুন গর্ত মর্তগুলো রয়েছে, ওইখানে ঢুকে পড়তো মারা। এইভাবে গ্রামের নানা লোককাহিনীকে আঁকড়ে ধরে আজও কোনো ক্রমে টিকে রয়েছে এই অদ্ভুত মা কেশবাই চণ্ডীর মন্দিরটি। আমরা ধীরে ধীরে টোটো করে বেরিয়ে এলাম গ্রাম থেকে, কারণ বৃষ্টি পড়ছিল, আমাদের বোলপুর ফিরতে হবে, সেই কারণে। না হলে একটি দিন কাটিয়ে যাওয়া যায় এই গ্রামে
খুবই সুন্দর লাগবে। আমরা যারা শহুরে মানুষ তারা তো বেশ কিছুটা বাতাস, বেশ কিছুটা আনন্দ, বেশ কিছুটা পরিতৃপ্তি নিয়ে ফিরতে পারবো। আর যাদের দেখা হয়নি বীরভূমের এই ধরনের গ্রামগুলো, আগেও আমি বেশ কয়েকটি ভিডিও করেছি বীরভূমের বেশ এরকম ধরনের কিছু গ্রাম নিয়ে, এবং আগামীতেও আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কিন্তু আপনারা যদি উৎসাহ দেন তবেই এটা সম্ভব, আপনাদের উৎসাহ ছাড়া কোনোটি সম্ভব না। তো সুতরাং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাবেন। কি স্নিগ্ধ, কি সুন্দর বৃষ্টি স্নাত গ্রাম বাংলার এই প্রকৃতি। ধান কাটা হয়ে গিয়েছে, সেজন্য ক্ষেত খালি, দুপাশে প্রশস্ত মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এবং আকাশ কিন্তু ঘন মেঘের চাদরে নিজেকে আবৃত রেখেছে। এই হলো গ্রাম বাংলা। সত্যি জীবনানন্দ দাশের সেই কবিতা বারবার মনে হয়, বাংলার মুখ আমি দেখিয়াছি। যাই হোক, এবার আমরা ধীরে ধীরে বোলপুরের দিকে রওনা দিয়েছি। এখান থেকে আপনারা টোটো করেও যেতে পারেন, বাসে করেও যেতে পারেন, কিন্তু একটু দেরি হয়ে গেলে বাস কিছুটা কিন্তু পাওয়া একটু মুশকিল হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে পারেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনো পর্যন্ত পান্থজন কথা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও সাথে নিয়ে।